অন্তর্বর্তী সরকারের অনেকগুলো কাজে মনে হচ্ছে যে তারা তাদের কোনো একটা পক্ষপাত কাজ করছে। এই পক্ষপাত কাজ করাটা তাদের কাছে কাম্য ছিল না। এবং সেক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের যেহেতু তৎকালীন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি হিসাবে ৩ জন, পরবর্তীতে ২ জন এখনও আছেন, এবং তারা সরাসরি নতুন রাজনৈতিক দল এনসিপির সাথে যুক্ত না হলেও তাদের সাথে তাদের সম্পর্কটা খুবই সুবিদিত, এটা সবাই জানে। ফলে ওইটার তো একটা প্রতিফলন আছে, তাই না? এই বৈঠকটা ইতিবাচক। এই বৈঠকগুলো বিভিন্ন রাজনৈতিক দলের সাথে তো হচ্ছে, এমনকি বিএনপির সাথে হচ্ছে, বাট বিএনপি চেয়ারপারসন, অ্যাক্টিং চেয়ারপারসন যেহেতু বিদেশে থাকেন, তার সাথে হয়তো সরাসরি এই ধরনের আলোচনা আগে হয়নি। টেলিফোনে কথাবার্তা হয়ে থাকতে পারে। একটা সরাসরি বৈঠক হওয়ার মধ্যে দিয়ে কিন্তু অনেক ধরনের আলাপ আলোচনা হয়। সো একটা দেশের অন্যতম বৃহৎ দলের সাথে তার চেয়ারপারসনের, অ্যাক্টিং চেয়ারপারসনের সাথে বৈঠক, সেইটা বিশেষত পলিটিক্যাল আলোচনাটা তার সাথেই হবে। ফলে সেই দিক থেকে এটা দূরত্ব কিছু তৈরি হয়েছে, কিন্তু আমরা তার নানান রিফ্লেকশন দেখতে পেয়েছি। এর মধ্যে অনেকগুলো রিয়েল ইস্যু আছে, অনেকগুলো আবার পারসেপশনগত। অর্থাৎ সেখানে হয়তো আলাপ আলোচনা হলে পারসেপশন বদলেও যেতে পারে, আন্ডারস্ট্যান্ডিং বদলেও যেতে পারে। তো সেই জায়গা থেকে দূরত্বটা কম থাকা উচিত। সব স্টেক হোল্ডারের সাথেই সরকারের অনেক বেশি আলাপ আলোচনা হওয়া দরকার ছিল, কারণ তারা বিচার সংস্কার নির্বাচনের এটাকে ফ্যাসিলিটেট করছে, এটাকে সম্পন্ন করে কাজটা করছে। তো তাদের তো স্টেক হোল্ডারদের সাথেই আলোচনা করে করতে হবে। তারা তো একটা পক্ষ না। যদি এরকম হতো যে না, অন্তর্বর্তী সরকার নিজে একটা পক্ষ হয়ে গেছে, বাকিরাও একটা পক্ষ, তাহলে তো অন্তর্বর্তী সরকারের সাথে একটা কনফ্লিক্টিং সম্পর্ক হবে। এখানে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে অন্তর্বর্তী সরকারকে আপনি যেমন পক্ষ বলছেন, কিন্তু আমরা দেখছি যে অন্তর্বর্তী সরকারের হয়েছে আপাত দৃষ্টিতে প্রতীয়মান হয়েছে যে একটি পক্ষ। আমি এই প্রশ্নটা রেখে দিই। সেখানে কিন্তু মনে হয়েছে অন্তর্বর্তী সরকার এবং এনসিপি, নতুন দল এনসিপি একটি পক্ষ, সেরকমটা মনে হয়েছে। তাহলে আমাদের এখন যা দেখছি সেক্ষেত্রে যদি দূরত্ব কমে আসে বিএনপির সাথে, এনসিপির সাথেও বিএনপির দূরত্ব কমে আসবে কিনা? না, সেটাই বটে। আমরা এই কথাটাগুলো আমরা আলোচনা করতে গত কয়েক মাসে তুলেছি যে অন্তর্বর্তী সরকারের অনেকগুলো কাজে মনে হচ্ছে যে তারা তাদের কোনো একটা পক্ষপাত কাজ করছে। এই পক্ষপাত কাজ করাটা তাদের কাছে কাম্য ছিল না। এবং সেক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের যেহেতু তৎকালীন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি হিসাবে ৩ জন, পরবর্তীতে ২ জন এখনও আছেন, এবং তারা সরাসরি নতুন রাজনৈতিক দল এনসিপির সাথে যুক্ত না হলেও তাদের সাথে তাদের সম্পর্কটা খুবই সুবিদিত, এটা সবাই জানে। ফলে ওইটার তো একটা প্রতিফলন আছে, তাই না? সেটা নিয়ে বিভিন্ন রাজনৈতিক পক্ষ কিন্তু নানাভাবে নিতে পারে। কেউ মনে হতে পারে না থাকাই উচিত, আবার বেশিরভাগই এটা অপোজ করতে পারে যে না, তোমার তো নিউট্রাল রোল প্লে করার কথা। তুমি অন্তর্বর্তী সরকার যদি তার নিরপেক্ষতা হারিয়ে কোনো একটা পক্ষ নেয়, তাহলে তো তখন কনফ্লিক্ট দেখা দিবে। সেই জায়গাটা নিয়ে আমরা কথা বলেছি, সরাসরি, আনুষ্ঠানিক, অনানুষ্ঠানিক বিভিন্নভাবে কথা বলার চেষ্টা করছি যে আপনাদের কাজটা হচ্ছে নিরপেক্ষভাবে, যথাসম্ভব নিরপেক্ষভাবে একটা প্রসেসকে এগিয়ে নিয়ে যাওয়া, এবং সেখানে কনসেনসাসই আপনাদের পদ্ধতি হওয়া উচিত। কারণ আপনার হয়তো একটা বিশেষ পছন্দ থাকতে পারে যে না, দেশে এই সংস্কারগুলো হলে দেশে একটা বিরাট হয়ে যাবে, কিন্তু সব পক্ষ যদি তাতে রাজি না হয়, তাহলে আপনার কিন্তু উপায় নেই যে আপনারটা চাপিয়ে দেওয়ার। আপনাকে কনসেনসাসে থাকতে হবে। যেখানে মিলছে না, যেখানে দ্বিমত থেকে যাচ্ছে, সেগুলো নিয়ে জনগণের কাছে যেতে হবে। কারণ আলটিমেটলি জনগণই ক্ষমতার কেন্দ্র, জাগতিক ক্ষমতার জায়গায়, জাগতিক ব্যবস্থায় জনগণই সার্বভৌম। সুতরাং সেইটা যখন আপনি মানছেন, সেটাই রিপাবলিকের প্রথম শর্ত, সেটাই যে পিপল হচ্ছে সভরেইন, সেই জায়গাটা মানলে আপনি তার কাছে যেতে হবে। কিন্তু আমাদের মনে হচ্ছে যে হঠাৎ করে যে সংজ্ঞায়নের মধ্যে অভ্যুত্থানকে সংজ্ঞায়িত করার ক্ষেত্রে যে সমস্যাটা দেখা দিয়েছে, এবং অভ্যুত্থানের কম্পোজিশনটা সম্পর্কে যথাযথ বোঝাপড়া না থাকার ফলে অনেক ক্ষেত্রেই এইটার যে ওই পক্ষপাতের জায়গাটা তৈরি হচ্ছে এবং ওই রিস্কি পথটা তৈরি করা হচ্ছে, এবং এটার মধ্যে খুব সংকীর্ণ পলিটিক্যাল স্বার্থ কাজ করতে পারে। এখন ধরেন আমার তো একটা পলিটিক্যাল ইন্টারেস্ট আছে, আমরা একটা আলাদা পলিটিক্যাল পার্টি, আমরা পাওয়ারে যেতে চাই, কিন্তু আমি যদি আমার অসঙ্গতভাবে এটা চাই, অসঙ্গত মিনস হচ্ছে আমার অপরাপর বিবেচনা নাই। প্রথমত শক্তি ভারসাম্য, দ্বিতীয়ত হচ্ছে যে জনগণ যদি আমাকে না দেয়, আমি এই সুযোগ পেলাম, অনেকের সমর্থন নিয়ে আমাদেরকে ছাত্র হিসেবে দেওয়া হলো, এখন আমি এই সুযোগ কাজে লাগিয়ে আমি মনে করছি রাষ্ট্রযন্ত্রটা আমার, ক্ষমতাটা আমার, এটাকে কনসলিডেট করে আমি এটাকে কন্টিনিউ করব, এই চিন্তা খুব পরিণত চিন্তা নয়। এই চিন্তা হচ্ছে বিষয়টাকে বিপর্যয়ের দিকে ঠেলে নিয়ে যাওয়ার চিন্তা। এখন ধরুন কথার কথা,
আমরা যখন আমাদের প্রতিষ্ঠা লগ্ন থেকে আমরা এই সংবিধান যে একটা মনে করেছি এটা স্বৈরতন্ত্রের অন্যতম ভিত্তি। যখন বাংলাদেশে আসলে কেউ কথা বলাটাই মুশকিল, মানে নোবডি এই প্রসঙ্গ তোলে না, কারণ একদিকে হচ্ছে এটাকে মুক্তিযুদ্ধের অর্জন হিসেবে বলা হয়েছিল, অন্যদিকে হচ্ছে যে ইভেন বিএনপির মতো দল, আমি এটা সরাসরি বলবো যে সেই সময় তারা এটা এই ক্ষমতা কাঠামোর সুবিধাভোগী, দে আর ইন দ্য পাওয়ার। আমাদের দল প্রতিষ্ঠার সময় 2002 থেকে যখন আমরা কাজ শুরু করেছি বিএনপি ইজ ইন পাওয়ার, বিএনপি এই ক্ষমতা কাঠামো ব্যবহার করেছে। ইভেন 2005-06 যখন এটা ক্রাইসিস দেখা দিল তত্ত্বাবধায়ক ব্যবস্থা নিয়ে, এই যে সমাধানটা যে কনস্টিটিউশনাল এবং কনস্টিটিউশনের পাওয়ার স্ট্রাকচার বদল করতে হবে, সেটা প্রথম রাজনৈতিক দল হিসেবে আমরা গণসংহতি আন্দোলন তুলেছি। দুঃখিত, নিজের ঢোল পিটাচ্ছি, কিন্তু প্রশ্নটা যে গুরুত্বপূর্ণ, এটাই বাংলাদেশের প্রধান রাজনীতি হবে, এটা আমরা আমাদের প্রতিষ্ঠা লগ্ন থেকে উপলব্ধি করেছি। আমরা এগুলো টেলিভিশনে বলেছি, মানে 2011 সালে আমার মনে আছে যে একটা মানে তীব্র মানে ভাবেই এই 72 সালের সংবিধানের ক্ষমতা কাঠামো যে স্বৈরাচারী এবং এটা যে জনগণের অনুমোদন নিয়ে হয় নাই, এই ফান্ডামেন্টাল প্রশ্নগুলো আমরা তুলেছিলাম। কিন্তু এখন তো এটা সব জায়গায় এসছে, আমরা প্রশ্নগুলো তুলেছি, কোথায় ঐক্যমত্য সে আলোচনাগুলো হচ্ছে না। ইলেকশন ডেট কে কতটা এটাতে আছে, কিন্তু কংক্রিট ডিসকাশন হচ্ছে ঐকমত্য কমিশনের জায়গায়। ওইটা কিন্তু এজেন্ডা হওয়া অনেক দরকার ছিল। তখন দেখা যেত যে আর্টিকেল 70 প্রশ্নে ধরুন আগে অনেকে একমত না থাকলেও শেষ পর্যন্ত আমরা কিন্তু এখন একটা কাছাকাছি জায়গায় চলে এসেছি, প্রায় 3 পয়েন্টে প্রায় সবাই একমত হয়ে গেছে। আমরা এখনো 2 পয়েন্টে থাকতে বলছি, 3 পয়েন্টটা নিয়ে এখনো চলছে। ঠিক একইভাবে প্রধানমন্ত্রীর টার্ম কয়বার থাকবে, আপার হাউসে পিআর হবে কিনা, আপার হাউসে পিআর হবে কিনা, জুডিশিয়ারির আলাদা সচিবালয় হবে কিনা, তারপরে ধরেন আরেকটা গুরুত্বপূর্ণ কনস্টিটিউশনাল কমিশন, কনস্টিটিউশনাল কমিশনের মাধ্যমে সাংবিধানিক পদগুলোতে নিয়োগ হবে কিনা, এগুলো তো ফান্ডামেন্টাল প্রশ্ন। এগুলোতে দেখবেন যে রিয়েল ডিবেটে কম হয়ে যাচ্ছে। কিন্তু ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে, সংস্কারের বিচার সংস্কার মানলে আমরা সেপ্টেম্বরে অক্টোবরে নির্বাচনে রাজি, অনেক দল বলছেন। এগুলো ফালতু, মানে সরি আমি শব্দটা এভাবে না বলা, এই কথাবার্তাগুলোর মধ্যে কিন্তু রাজনৈতিক উদ্দেশ্য যতটা আছে ততটা বাস্তব যুক্তি নাই। আমি কেন বলছি যে ধরেন আপনি যে নির্বাচন নিজেই সংস্কারের গুরুত্বপূর্ণ অংশ, এই উপলব্ধি না থাকলে আমরা বিপর্যয়ের মধ্যে পড়ব। আর সবচেয়ে বড় কথা, রাষ্ট্রচিন্তার দিক থেকে আপনি যখন জনগণ রিপাবলিকে পিপলকে অংশগ্রহণ করতে দিচ্ছেন না, আপনি ধরে নিচ্ছেন পিপল ঠিকঠাক মতো জাজ করতে পারবে না। আসছি আমি ঠিক এই জায়গায় আসব, জনগণ ঠিকমতো ভোট দিতে পারবে না। এই বিবেচনা হচ্ছে অ্যান্টাই গণতন্ত্র বিবেচনা, এটা ফ্যাসিজমের প্রাথমিক ভিত্তি।